আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আপনাদের মধ্যে লাইভে আসলাম। আপনারা জানেন যে আমি মার্চ মাসে রোজার শেষে লাইভে এই ওমরাতে গিয়েছিলাম এবং তারপরে আর লাইভে আসা হয়নি, বা ওমরাতে যাওয়ার কিছুদিন আগেও লাইভে আসি নাই। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করছিলেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি সেই পবিত্র ভূমি মক্কা মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমি, সেইখানে ঘুরে আসছি। আপনাদের দোয়া, আল্লাহর রহমত ছিল। তো আসলে আপনাদের দোয়া ছিল বলেই আমি ঘুরে আসতে পারছি। তো ওমরার কিছু অভিজ্ঞতা, আর ওমরার থেকে দেশে আসার পরে আপনার কয়েকদিন পরে আবার আমি একটু রাঙ্গামাটি চট্টগ্রাম ওইদিকে গিয়েছিলাম। ওইদিকে ভ্রমণের কিছু অভিজ্ঞতা, আর যথারীতি আমি লাইভে আসলে যে আইন, ট্রাফিক আইন বা সাইনের উপরে কিছু কথা বলি, সেই বিষয়ে কিছু কথা বলবো। আর আমার সাধারণ আপনারা যারা আছেন তাদের কোনো প্রশ্ন বা উত্তর সেটা তো দিবই। রাজু রায়হান, টাঙ্গাইল সখীপুর থেকে ধন্যবাদ, স্বাগত। আমার ওয়েলকাম টু মাই লাইভ। রাজু রায়হান, আপনাকে অভিনন্দন ভাই। সৈয়দ রনি, ওয়ালাইকুম আসসালাম, অভিনন্দন আপনাকে, স্বাগত। মেহেদি হাসান সিয়াম, আপনাকে ধন্যবাদ। তো আসলে আজকে হয়তো কিছু কথা কিছু লোকের, আমি নাম উল্লেখ করব না, বাট কিছু লোকের হয়তো ইসে যাইতে পারে বা ব্যক্তিগতভাবে কেউ নেবেন না। ওমরায় আমি যাওয়ার আগে একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে ঝিনেদারি একজন আমার কাছ থেকে আপনার যে ঘটনাটা ঘটাইছিল আপনাদের আমি জানিয়েছিলাম। তো এর পরবর্তীতে আমি যখন গেলাম, যশোরের একজনের মাধ্যমে গেলাম। তো হ্যাঁ, নাফিজ মল্লিক, হ্যাঁ যশোরের লোক সম্পর্কে এখন বলবো। আর রিদা আহমেদ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আকরাম খান, মালয়েশিয়া থেকে, আপনার বাসা ঝিনেদা, হরিণাকুণ্ডু, ফতেপুর। আপনি দেশে আসলে অবশ্যই দেখা করবেন ভাই, ধন্যবাদ। এবং ওয়েলকাম টু মাই লাইভ। মফিজউদ্দিন, যে কোনো সময় অফিসে আসবেন, দেখা হবে। মাসুম বিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যাই হোক, আপনারা নতুন মূল হজ শুরু হয়েছে, মূল হজ ফ্লাইট 29 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা জানেন। এবং এই মূল হজের পরে যে আবার ওমরা শুরু হবে, যেহেতু এখন মূল হজ প্রচুর ব্যয়বহুল হয়ে গেছে, এই জন্য অনেকেই ওমরাতে যাচ্ছেন বা ওমরাতে যাবেন আপনারা হয়তো। তো ওমরাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো। আপনারা, আমার পরামর্শ আর কি, আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়। আমার পরামর্শ যে নেওয়ার মাধ্যমে যাবেন, সাধারণত আমরা তাদেরকে মোয়াল্লেম বলি। অবশ্যই মোয়াল্লেমের সাথে দরকার হলে 300 টাকার একটা স্টাম্পে যাবতীয় সব কিছু আপনি উল্লেখ করে নেবেন। এবং ওই আপনার সাথে চুক্তি হওয়ার পরে আপনি যখন টাকা দিবেন, মোহাম্মদ ইমরান খান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মমিন মোহাম্মদ বিন সায়েম, কুয়েত থেকে, ধন্যবাদ। ওয়েলকাম টু মাই লাইভ ভাই। ফজলুল হক, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, নওগাঁ জেলার পত্নীতলা থেকে, ওয়েলকাম টু মাই লাইভ। জিয়াউর রহমান, মমিন মোহাম্মদ বিন সায়েম, শ্রীবাস, ওয়েলকাম টু মাই লাইভ। খালিদুজ্জামান, মোহাম্মদ রুবেল বাবু, নরসিংদী মাধবদী থেকে, ওয়েলকাম টু মাই লাইভ। ইসরাফিল ইসলাম, বোয়ালমারি থেকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো যাই হোক, আসলে এই মোয়াল্লেমরা যেটা করে, আমার সাথে সেই অভিজ্ঞতা হয়েছে। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, মোয়াল্লেমের বা সেই প্রতিষ্ঠানের নামও আমি বলতে চাচ্ছি না। আমরা আমাদের ফ্যামিলির মোট 12 জন গিয়েছিলাম। তো যাই হোক, একেবারে শেষ মোমেন্টে রোজার আগে ভিসা কিছু জটিলতা হয়েছিল, এটা সঠিক, সৌদি আরবের। তো এই মোয়াল্লেম করলো কি, এই মোয়াল্লেম করলো যে হঠাৎ করে সে বলল, যাই হোক ভিসার সমস্যা আছে, যাই হোক আল্লাহ ভরসা, ভিসা নাকি তার বাবা বা তার দেওয়ারও ক্ষমতা নাই, আল্লাহ ভরসা। আমরাও তাই বললাম, ঠিক আছে, যেদিন হয় সেই দিনই যাবো। যাক, ভিসা হওয়ার পরে যেটা বলল যে এখন তাকে 18,000 টাকা করে অতিরিক্ত দিতে হবে। আমাদের সঙ্গে চুক্তি ছিল 1,30,000 করে,
তারপরে তাকে আরও 18,000 টাকা দিতে হবে, এবং তখন সে বলল সে নাকি ভিসা চেষ্টা করে টাকা দিয়ে করিয়েছে। যাই হোক, সৌদির ভিসা টাকা দিয়ে হয় এটা আমরা নতুন শুনলাম। যাই হোক, দালাল টালালের ব্যাপার থাকতে পারে, তার কারণ বাংলাদেশিরা যেখানে যায় হয়তো কিছু সমস্যা বা কোনো জানি না সঠিক সে কোনটা সত্য কোনটা মিথ্যা। যাই হোক, আমি যেটা বলবো যে আপনারা দরকার হলে 300 টাকার একটা স্ট্যাম্পে একেবারে ক্লিয়ার বলবেন যে আপনি এই এত টাকা চুক্তি, এবং এর পরে আপনি আর কিছু দিবেন না। আর আমার আপনাদের জন্য পরামর্শ যে আসলে এই মুআল্লেম বা অন্তত এই মূল হজ বাদে ওমরার জন্য কাউকেই লাগে না। আপনি প্রথমে একটা পাসপোর্ট করবেন, এরপরে ওই ওমরা বা হজের জন্য একটা রেজিস্ট্রেশন আছে, অনলাইন রেজিস্ট্রেশন, যে কোনো মোবাইলে বা কম্পিউটারের দোকানে গেলে আপনাকে করে দিবে। ব্ল্যাক গোল্ড, ওয়েলকাম টু মাই লাইফ। আজিজুল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে আজিজুল, যশোরের আজিজুল। হ্যাঁ ভাই, ভালো আছি। জিনেদা আসবেন, আর আমি যশোর গেলে আপনাকে ফোন দিব। মোহাম্মদ বিন সায়েম, আপনি যে কোনো সময় যশোরে জিনেদা আসলে দেখা হবে। ফয়সাল বিশ্বাস, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুলনা ডুমুরিয়া থেকে ওয়েলকাম টু মাই লাইফ। সত্যম দাস, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েলকাম টু মাই লাইফ। তো যাই হোক, এরপরে আপনার ভিসা যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি সৌদির ভিসা পেয়ে যাবেন। বিমানের টিকিট করা এমন কোনো কিছু কষ্টের না, আর বিমানের টিকিটের দামও কমছে আপনারা জানেন, আর এই হজের পরে আরও কমে যাবে। হোটেল বুকিং অনলাইনে যে আপনি সার্চ দিলে মক্কার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা আমি আপনাদেরকে বলতেছি। মক্কা এবং মদিনার প্রত্যেকটা হোটেলের গেটে, এন্ট্রি পয়েন্টে 1 স্টার হোটেল বা 2 স্টার হোটেল বা 3 স্টার, 4 স্টার, 5 স্টার একবারে স্পষ্ট একটা স্টার দিয়ে ওইখানে দেওয়া থাকে। তো আপনাদের অতএব যেই হোটেল আপনি বুকিং দিবেন ওইখানে যাওয়ার পরে তো আপনি দেখতে পারবেন যে আপনার হোটেলটা 1 স্টার কি 2 স্টার বা 3 স্টার, ভালোভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আপনার ধরেন সাধারণত মক্কাতে আপনার ওই পায়রা চত্বরের আশেপাশে হিজরি রোডে বা মিসফালা পর্যন্ত এর মধ্যে হোটেলগুলো সাধারণত, আপনি এর মধ্যে যে কোনো হোটেলে থাকতে পারেন, বা আপনি যদি ব্যক্তিগতভাবে কারো বাসায় থাকেন বা কোনো বাসার সাথে বা কারোর সাথে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, সেটা আপনার বিষয়, এটা কোনো সমস্যাই না। মনিরুল ইসলাম, চট্টগ্রামে গিয়েছিলাম মনিরুল ভাই, এর মধ্যে আমি চট্টগ্রাম রাঙ্গামাটি গিয়েছিলাম। যাই হোক, পরবর্তীতে গেলে আপনার সাথে কথা হবে। চট্টগ্রামের অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। চট্টগ্রাম এবং রাঙ্গামাটি দিয়ে 4 দিন ছিলাম, রাঙ্গামাটিতে 2 দিন, চট্টগ্রামে 2 দিন, মোট 4 দিন 5 রাত চট্টগ্রাম রাঙ্গামাটি দিয়েছিলাম। জাহাঙ্গীর আলম জানি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার ছোট ছেলে জিলহাজ, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, পরবর্তীতে যেদিন আসবেন ভাই নামবেন, দেখা করবেন। তো যাই হোক, আর হজের আপনার ওমরা তো আসলে খুব শর্ট টাইমে, ওমরা খুবই শর্ট টাইমে। তো ওমরাতে আপনার 4-5 ঘন্টার মধ্যেই ওমরা কমপ্লিট হয়ে যায়। ওমরা যাই হোক, সেই ইউটিউবে গেলে বা আপনারা নিজেরা অনেকে জানেন, বা যে কোনো কঠিন কিছু না, এই জন্য আসলে এর জন্য মুআল্লিম বা কিছু লাগে বলে মনে হয় না। আর এখন আমি যতটুকু হিসেব করছি, আপনি যদি 2 স্টার মানের একটা হোটেলেও থাকেন, ওইখানে 2 স্টার বা 3 স্টার মানের হোটেলেও থাকেন, তাও আপনার আসা যাওয়া সব কিছু মিলায়, অন্যান্য কেনাকাটা বাদে, মানে শুধু আপনার ওমরা করার পারপাজে আমি হিসাব করছি যে কোনোভাবেই 1 লাখ টাকার বেশি খরচ হয় না। সৈয়দ শাহেদ আলী, হ্যাঁ আসবেন, আপনি যে কোনো সময় আসবেন আমার হোটেলে, আমার অফিসে আমি পরামর্শ দিয়ে দিব, কোনো সমস্যা নেই, যে কোনো বিষয়ে আপনি আসবেন। না, রবিউল ইসলাম রুবেল, এই বিষয়ে আমার জানা নাই। আমি তো ওমরা বা হজের বিষয়ে কথা বলতেছি, এই বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না। তো আপনার যাই হোক, আপনি এরপরে আপনার দেখা যাচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে বা 5 দিন বা 6 দিন আপনি মক্কাতে থাকতে পারেন, এবং মক্কার যে আশেপাশে যে তায়েব বা যেই দর্শনীয় স্থানগুলো আছে, আপনার আরাফার ময়দান, মুজদালিফা, তারপরে মিনার ময়দান, তারপরে আপনার ওই পাথর নিক্ষেপ করার যে স্থানটা, তারপরে যেই আপনার হীরা পর্বত বা যেই পর্বত মানে দর্শনীয় স্থানগুলো আছে, ওইগুলো আপনি ওইখানে আপনার ওই মিসফালার ওইখানে
আপনার বাস স্ট্যান্ডও আছে এবং প্রাইভেট কার মাইক্রো সবই পাওয়া যায়। ওরা ওইভাবে আপনি গেলেই আপনি ওইখান থেকে অ্যারেঞ্জ করতে পারবেন এবং ওইখানে বাঙালি লোক অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই আপনার। আর বাস্তব যেটা, আপনি যখন মক্কাতে যাবেন, আপনি বাইতুল্লাহ শরীফে মসজিদুল হারামে যখন আপনি বাইতুল্লাহতে তায়েব করবেন বা সাফা মারওয়াতে আপনি যখন সাই করবেন বা আপনার ওমরার ফর্মালিটিসগুলো করবেন, তখন আপনি আসলে আপনার মোয়াল্লেমকে পাবেন বলে আমার মনে হয় না। যাই হোক, মোয়াল্লেমরা হয়তো আমার উপরে রাগ হতে পারে, বাট বাস্তবতা এটাই। এ পর্যন্ত যত মানুষ গিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে আমি জেনেছি বা আমার নিজেরও অভিজ্ঞতা হয়েছে যে আপনার আসলে মোয়াল্লেমদেরকে পাওয়া যায় না। এবং আরও মোয়াল্লেম সম্পর্কে কিছু কথা কিছু মানুষ বলেছে, সেটা আমি বলতে চাচ্ছি না বা বললাম না। যাই হোক, এরপরে ওইখান থেকে মক্কার থেকে আপনি মক্কায় যাবেন, ওমরা বা হজ করবেন। মদিনাতে মসজিদের নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, সেইখানে যাবেন না। তারপরে জান্নাতুল বাকিতে যাবেন না, তা তো আর হয় না। তো যাই হোক, সেইখানে অবশ্যই সেই মহব্বতে আপনি যাবেন এবং ওইখানেও 5-6 দিনের একটা সব থেকে ভালো হয় যদি ওইখানে 8 দিন 40 ওয়াক্ত নামাজের খুব একটা ফজিলত আছে। আর মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহতে 1 ওয়াক্ত নামাজ সমান 1 লক্ষ রাকাত নামাজের, 1 লক্ষ ওয়াক্তের নামাজের সমান 1 রাকাত, অর্থাৎ 1 লক্ষ রাকাত। আর মসজিদে নববীতে 1 ওয়াক্ত সমান 1000 ওয়াক্ত। যাই হোক, এরকম মদিনাতেও আপনার মসজিদুল কুবা, তারপরে মসজিদ গামামা, তারপরে মসজিদুল কিবলাতাইন, যেই কিবলাতাইনে আপনার ওই কিবলা চেঞ্জ হয়েছিল। কিবলা মক্কার থেকে আগে কিবলা ছিল উত্তর দিকে, অর্থাৎ বাইতুল আকসা, অর্থাৎ মসজিদুল মুকাদ্দাস, আপনার বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে, সেইটা যখন আপনার কেবলা ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে একদিন এক আত্মীয়ের বাসায় গিয়েছেন এবং ওই মসজিদুল কিবলাতাইনে উনি নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ। তখন আপনার আল্লাহর পক্ষ থেকে যেই ওহী আসে যে কেবলা চেঞ্জ, অর্থাৎ বাইতুল্লাহর দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে কেবলা হবে। তো ওই মসজিদটায় 2টা কেবলা আছে। এই সমস্ত স্থান আপনি দেখতে পারবেন এবং ওইখানে জিয়ারা বলে আপনার চেঁচাচ্ছে আপনার প্রাইভেট কারওয়ালারা, মাইক্রোওয়ালারা। আপনি ওইখানে কোনো সমস্যা নেই, ওইদের সাথে আপনি যেতে পারবেন। আর কেনাকাটার বিষয়টা আপনাদের পরামর্শ দিব, অবশ্যই কেনাকাটাটা করবেন মদিনা থেকে, মক্কার থেকে না। মক্কার থেকে পারত পক্ষে খুবই কেনাকাটা যতটুকু সম্ভব না। আর ওইখানে বাঙালি খাবার, বাঙালি রেস্টুরেন্টের কোনো অভাব নেই। মক্কা বা মদিনা বাঙালি খাবার সব জায়গা পাবেন এবং হোটেলে বললেও ওরা আপনার খাবার দাবারের আয়োজন করে দিতে পারবে। প্রত্যেকটা হোটেলেই বাঙালি আছে, আপনারা যাবেন, গেলে দেখতে পারবেন। এবং অনেক বাঙালি ভাই আপনার আছে বা এখানে আপনার আত্মীয় স্বজন পরিচিত জন অনেকে আছে। আমরা যখন গিয়েছিলাম মক্কা বা মদিনায়, আমাদের অনেকেই আমাদের সঙ্গে এসে দেখা করছে। স্পেশালি মক্কাতে নাজির, আমি জানি না আমাদের পাশের গ্রামের, আমাদের ছোট ভাই দুরিয়া গ্রামের নাজির এখন আমার লাইভে আছে কিনা আমি জানি না। আমাদের একেবারে বাড়ির পাশে আমাদের এক ভাইয়ের ছেলে তুষার, ও আছে কিনা মক্কাতে। এ বাদেও আরও খুলনার আমার এক বন্ধু বাংলাদেশ হজ মিশনে চাকরি করে, তিনি ছাড়াও আরও আমাদের চালিতাতলা গ্রামের ওই যে আপনার জুলুখা নামে একজন ব্যক্তি ছিলেন, তিনার ছেলে, ওর নাম আয়ুব। এরকম অনেকেই আসছে না, যাদের নাম বলতে পারলাম না তারা কষ্ট নেবেন না। এরপরে মদিনাতে আমাদের এক মামা, ওনার নাম লনি, উনি, তারপরে আরও অনেকে আমাদের সঙ্গে দেখা করছেন, আমাদের জন্য বিভিন্ন খাদ্য খাবার ফল নিয়ে আসছেন। আপনাদের জন্য আমাদের মন থেকে দোয়া থাকলো, বাংলাদেশে আসলে অবশ্যই দেখা হবে এবং আপনাদের যে আপ্যায়ন, আমরা আসলে খুবই খুশি। তো মোহাম্মদ আরিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কুষ্টিয়া থেকে ওয়েলকাম। শাহিন বাবু ওয়েলকাম। আমার ইনবক্সেই করেন, আমি নাম্বার দিয়ে দিব। রাকিবুল হাসান সীমান্ত, অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু মাই লাইফ ভাই, ওয়েলকাম। তো যাই হোক, মদিনাতে আপনি যখন যাবেন, মদিনাতে যাওয়ার পরে আপনার আর আসতে মন চায় না যে মদিনাতে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আমার সবসময় মনে হতো যে আসলে মনে হয় কোন সময় কি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ সব জায়গায়। আমি অল টাইমই মসজিদে নববীতে যেতাম, নামাজ পড়তাম। আর মসজিদে নববীর খুব কাছে, একেবারে দক্ষিণ পাশে মসজিদে নববীর কাবা হচ্ছে
কেবলা হচ্ছে দক্ষিণে, ঠিক দক্ষিণে মনে হয় 200 মিটার দূরে মেন রোডের সাথে বেলাল মসজিদ আছে। ঠিক বেলাল মসজিদের সাথে পূর্ব পাশে প্রথম যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই আমাদের হোটেল ছিল, একেবারে কাছে ছিলাম। এবং আসলে আসার সময় আমি ওইখানে একটা ভিডিও দিয়েছিলাম, আমি ভিডিওতে বলছিলাম যে আমরা যারা চাকরি করি আপনাদের মধ্যে এই ফিলিংসটা হয়তো আসবে না বা আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না। আমরা যারা বাইরে চাকরি করি, আমরা যখন ছুটিতে বাড়িতে যাই, বাবা মা বা আত্মীয় স্বজন তাদের কাছে যাই, যখন ফিরে আসি তখন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসতে যে একটা কষ্ট, প্রচণ্ড একটা বেদনা কাজ করে ভিতরে 1 দিন 2 দিন আগের থেকেই। তার থেকে বড় বেদনা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আসতেছি। তো আমাদের যেদিন রাত্রে আমরা মদিনাতে ছিলাম, আমাদের আবার জেদ্দায় যায় ফিরতি ফ্লাইট হবে ওমান মাসকাট হয়ে। তো আমাদের অলরেডি বাস চলে এসছে, তারপরেও আবার আমি চলে গেছি মসজিদে নববীতে। খন্দকার আবির হোসেন, ওয়েলকাম ওয়েলকাম মেজো ভাই, ওয়েলকাম টু মাই লাইফ। আপনি আসেন, যে কোনো সময় আসেন, আপনি তো এখন পাশেই আছেন। সামিউল ইসলাম ওয়েলকাম। শাম্মী আক্তার ওয়েলকাম আপা, ওয়েলকাম টু মাই লাইফ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা ভালো আছি। তো যাই হোক, আমি আবার চলে গেছি মসজিদে। এবং যে রেশমা খন্দকার, সঠিক মেজদি, সঠিক, আসলে আবার যেতে মন চায়, এটা সবসময় মনের মধ্যে শুধু ওইটাই কাজ করে। সাজেদুল হক, শারমিন, শামীম ওয়েলকাম, ওয়েলকাম টু মাই লাইফ। শাওন আহমেদ ওয়েলকাম, সিঙ্গাপুর থেকে ওয়েলকাম ভাই। তো যাই হোক, সেই যে আবেগ যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যাচ্ছি, এই আবেগ আমি 1 ঘন্টার ভিতরে স্বাভাবিক হতে পারি না। আমি বাসে এসে উঠছি, বাট আসলে স্বাভাবিক হওয়া যায় না যে কত বড় একটা মানে ভালোবাসার ব্যাপার এবং কষ্টের ব্যাপার যে আমি ছেড়ে চলে যাচ্ছি। আর আমাদের মতো সাধারণ মানুষ আসলে আর কবে যেতে পারবো? আমরা তো আর ইচ্ছা করলেই যেতে পারি না। আমরা আমাদের ওইভাবে তো অর্থনৈতিক ওইভাবে অত বড় সচ্ছলতাও নাই, আবার ছোট চাকরি করি, চাকরি ছুটি ছাটার বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, ইচ্ছা করলেই তো আর আমরা যেতে পারি না। তো অনেক বেদনার ব্যাপার। যাই হোক, আপনারা যদি যান আমার কাছে ফোন দিতে পারেন, আমি আপনাদের পরামর্শ দেব। কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না, কোনো মিডিয়া লাগবে না, কোনো মোয়াল্লেম লাগবে না, কিচ্ছু লাগবে না, নিজেরা যেতে পারবেন। এরপরে যাই হোক, হজ করে আসার পরে পরবর্তী সপ্তাহে আবার আমি গিয়েছিলাম রাঙ্গামাটি, চিটাগাং। প্রথমে সরাসরি বাসে রাঙ্গামাটি গেলাম, গ্রিন লাইন বাসে, আপনার আরামবাগ অর্থাৎ ওই মতিঝিলে নটরডেম কলেজের অপোজিট পাশে, ওইখান থেকে আপনার গ্রিন লাইন গাড়িতে টিকিট করে আমরা গেলাম। তো সেই একই সমস্যা, সেই জানুয়ারি মাসে যখন চিটাগাং বান্দরবন গিয়েছিলাম, সেই যে ফার্স্ট লেন অর্থাৎ মিড ডিভাইডারের সাথে যে লেনটা, সেই লেনে যে দেখছিলাম যে আপনার ট্রাক বা কাবার্ড ভ্যানগুলো দখল করে রাখছে, সেই একই অবস্থা আবার দেখলাম। তো কাবার্ড ভ্যান চালক ভাইয়েরা বা ট্রাক চালক ভাইয়েরা বা কাবার্ড ভ্যান বা ট্রাকের মালিক ভাইয়েরা, আপনারা রাসেল, আপনাকে তো আমি চিনি, ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই লাইভ। আর যদি সম্ভব হয় আমার লাইভটা একটু শেয়ার করেন সবাই। আর আমার এই সেম নামেই আর একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করেন। তো যাই হোক, পরবর্তীতে সেই একটা ভিডিও আমি দিয়েছি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আসলে ডাইন লেনটা অর্থাৎ ফার্স্ট লেনটা আপনারা ছেড়ে রাখেন। তো এর মধ্যে আমার ওই ভিডিওতে একজন আমার প্রশ্ন করছে যে আমাদের গাড়িটা কেন বাম দিক দিয়ে ওভারটেক করলো। আচ্ছা ভাই, ডাইন দিক দিয়ে তো ওই ট্রাকটা যাচ্ছে ধরেন 40 কিলোমিটার গতিতে, ওই রোডের সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। তাহলে আমাদের ওই বাসটা কি 40 কিলোমিটার গতির ওই ট্রাকের পিছনেই থাকবে সারাটা রাস্তা? ওকে বাম দিক দিয়ে ওভারটেক করবে না? এবং বাম দিক দিয়ে যখন ওভারটেক করে সামনে আর একটা ট্রাক, তাহলে 2টা ট্রাক 2টা লেন অকুপাই করে আছে। তাহলে পিছনের যে আমাদের বাসটা বা দ্রুত গতির আপনার প্রাইভেট কারটা বা আপনার জিপ গাড়িটা বা আপনার মাইক্রোটা বা অন্য যে দ্রুত গতির গাড়ি যে 80 কিলোমিটার গতিতে যাচ্ছে, সে তাহলে কোন দিক দিয়ে পার হবে বলেন? মাজেদুল্লাহ ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম টু মাই লাইফ। অ্যাঞ্জেল আরেফিন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আর এস রাসেল, আমি এর মধ্যে যদি যাই ফোন দিব আপনাকে, দেখা হবে ইনশাল্লাহ। ওই যে ওইখানে আলুকদিয়াতে বোধহয় একটা ভালো চার দোকান হয়েছে, ওই চার দোকানে চা খাবো আপনার সাথে, ওই যে আলুকদে বাজারের থেকে একটু উত্তর দিকে যে। যাই হোক, তো এরকম অনেক কিছু অভিজ্ঞতা আমি দেখলাম।
আর রাঙ্গামাটিতে আসলে রাঙ্গামাটিতে যারা যান নাই আমি বলবো তারা অবশ্যই যান, বেস্ট প্লেস বাংলাদেশের ভিতর। আমার মনে হয় এত সুন্দর অপূর্ব মানে পাহাড় এবং পানি বা লেকের অপূর্ব সমন্বয়, সারা রাঙ্গামাটিটাই আমার কাছে মনে হয়েছে যে লেক পাহাড়। আপনার হয়তো সাজেক যারা গিয়েছেন, সাজেকে পানি এইভাবে নাই, পাহাড় আছে, ঠিক সাজেকের উল্টা চিত্র রাঙ্গামাটি, সাজেক রাঙ্গামাটির ভিতরেই। তো যাই হোক, অনেক সুন্দর এবং আল্লাহ নিজে হাতে তৈরি করছে পাহাড় এবং পানি। আপনারা যেতে পারেন এবং সরকারিভাবে যদি পর্যটনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই একমাত্র রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি বা পার্বত্য যেই হিল ট্র্যাকসগুলো আছে বা কক্সবাজার বা চিটাগাংকে। আর চিটাগাং শহরটার কথাও কি বলবো, আমি চিটাগাং শহরে আগে যে কখনো থাকি না, এইবারই প্রথম থাকছি। এর আগে অন্যান্য সব জায়গায় গিয়েছি, বাট চিটাগাং শহরে থাকা হয়নি। তো আসলে চিটাগাং শহরের যে ফ্লাইওভারগুলো দেখলাম, তারপরে কর্ণফুলী টানেল, তারপরে নতুন ব্রিজ, তারপরে যেই রিং রোড মানে আউটসাইডার যে রিং রোডগুলো হয়েছে অপূর্ব। আর তবে এই পতেঙ্গা বিচের কথা একটু বলবো, হয়তো এই বিষয়টা আপনারা অনেকে আমার সাথে একমত হবেন না। সেটা হচ্ছে যে পতেঙ্গা বিচে সেই আমার মনে হয় যে কৃত্রিমতা এসে গেছে, মানে অনেক সেই ওয়াল করে দিছে, পাকা করে দিছে, মানে সেই প্রাকৃতিক যেই কক্সবাজার বা টেকনাফের যেই মেরিন ড্রাইভ, যেই সুন্দর ন্যাচারাল যে একটা ভিউ আছে, এই ভিউটা আমি মনে করি পতেঙ্গাতে নষ্ট হয়ে গেছে। আর ওইখানে কেন জানি না, কক্সবাজারে যেমন স্রোতটা সবসময় আসতে থাকে, বাড়ি খায়, মানুষ মজা করে, বাট চিটাগাংয়ে আমি ওইটা দেখি নাই। কি পোর্টের জন্য ওই কর্ণফুলী নদী বা ওই খানকার সাগরটাকে কি শাসন করছে কিনা পোর্ট অথরিটি আমি জানি না। যাই হোক, ওইরকম স্রোত বা ওইরকম ওয়েব আমি দেখিনি। যাই হোক, কেন আমি জানি না। আব্দুল হাসান অপু মদিনা থেকে, আপনি ভাই বিশ্বের সব থেকে ভালো জায়গা আছেন। আপনারা তো সবসময় মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াতের মধ্যে আছেন। ফয়সাল বিশ্বাস অবশ্যই খুলনায় আসবো। তো যাই হোক, টোটাল চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি বা ওই সাইডটা আসলেই কোনো সরি। তো যাই হোক, আপনার আর একটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে যে এখন ঝিনাইদহে বা সারা বাংলাদেশেই হয়তো এই টিটিসি, বিআরটিসি এবং টিএসসি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ, তিনটা জায়গায় চালকদের প্রশিক্ষণ দিচ্ছে এবং গাড়ির মেনটেন্যান্সের প্রশিক্ষণ দিচ্ছে। দুইটা জায়গায় আমাকে গেস্ট স্পিকার হিসেবে ইনভাইট করছিল, আমি গিয়েছিলাম। তো এই টিটিসি, বিআরটিসি এবং টিএসসি, এই স্থানীয় যে কর্তৃপক্ষ, এদের সাথে আমি কথা বলছি। তো আরও উচ্চ পর্যায়ে আমি যদি পারি কথা বলবো, বা আমি এই এনাদেরকে যে অথরিটি, বাংলাদেশের যে অথরিটি, তিনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, ওইখানকার প্রশিক্ষণার্থীরা আমার কাছে একটা আবেদন জানিয়েছে। আমি বলছি এই লোকাল যিনারা আছেন এনাদেরকে বলছি যে এভাবে এদেরকে আপনারা সাধারণত লাইট অর্থাৎ হালকা লাইসেন্স দেন। তো আসলে এই সাথে যদি এদেরকে একটু মোটরসাইকেল চালানোর, অনেকেই জানে বা যারা জানে না তাদেরকে চালানোটা শিখায়, যদি আপনার মোটরসাইকেলের লাইসেন্সটাও দেওয়া হয়, তাহলে আসলে এরা খুব উপকৃত হয়। তো এই টিটিসি, বিআরটিসি বা টিএসসির যে প্রশিক্ষণার্থী আছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদনটা জানালাম। আমি জানি না যে আমার টিটিসি, বিআরটিসি বা টিএসসির প্রশিক্ষণার্থী ভাইয়েরা কেউ অনলাইনে আছেন কি না। আমি আপনাদের পক্ষে আপনাদের আবেদনটা, আপনাদের নিবেদনটা আমি যথাযথ কর্তৃপক্ষের, লোকাল কর্তৃপক্ষের কাছে আমি অলরেডি পৌঁছায় দিয়েছি। হ্যাঁ, সজীব হাসান, ঈদে ঝিনাইদহ থাকবো না, ঈদে আমি আমার বাড়িতে যাব নড়াইলে, ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ বাঁচায় না রাখলে তো আর হবে না। বাইক নিয়ে রাস্তায় বের হলেই কি হেলমেট বাধ্যতামূলক, নাকি লোকাল রোডে সাইফুল ইসলাম, সাইদুল,
না, অবশ্যই আপনি মোটরসাইকেল স্টার্ট দিবেন কি আপনার মোটরসাইকেলের সমস্ত কাগজ এবং হেলমেট অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। তো আপনাদের দাবি আমি পৌঁছায় দিলাম। আমি জানি না আপনারা আমার লাইভ দেখতেছেন কিনা। তো লাইভ না দেখলে কালকে হয়তো আমি আপনাদের কারোর সাথে লাইভটা শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। আর আইনের, সড়ক পরিবহন আইন 2018-এর একটা আইনের বিষয়ে আমি বলবো চালক ভাইদের প্রতি বিশেষ করে, এবং যারা সচেতন আপনারা আছেন তাদের প্রতি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 37 সড়ক পরিবহন আইন 37 ধারা, সড়ক পরিবহন আইনের 37 ধারায় আপনার যেই জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে, আমি একটু পড়ি আপনাদের। আপাতত বলবৎ অন্য আইনে ভিন্ন রূপ যাহাই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তি ব্যবসায়িক বা অন্য কোনো উদ্দেশ্যে মহাসড়কের মালিকানাধীন জায়গায় বা ক্ষেত্রমাত মহাসড়কের ঢাল হইতে উভয় পাশে 10 মিটারের মধ্যে অবৈধভাবে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা যেমন হাট, বাজার, দোকান ইত্যাদি নির্মাণ করতে পারবে না। এটা উপধারা 1 গেল 37 ধারার। উপধারা 2 আছে, মহাসড়কের মালিকানাধীন জায়গা বা ক্ষেত্রমত মহাসড়কের ডাল উভয় পার্শ্ব হইতে 10 মিটারের মধ্যে অবৈধভাবে নির্মিত কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা মহাসড়কে নিরাপদে মোটরযান চলাচলের নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ বা, ভালোভাবে শোনেন, পুলিশ বা কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ অধিদপ্তর বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি তাৎক্ষণিকভাবে অপসারণ করিতে পারিবে। চালক ভাইয়েরা বা সচেতন যারা আছেন, বিশেষ করে আমাদের ছাত্র প্রতিনিধিরা, আপনারা যদি কোনো মহাসড়কের পাশে আপনার মহাসড়কের জায়গা শেষ হওয়ার পরেও প্রতি পাশে 10 মিটার, তার মানে 33 ফিট মতো জায়গা থাকবে ফ্রি, এবং তারপরে যে আপনাদের যার ব্যক্তিগত স্থাপনা উঠাবেন, এই জন্য সেই পর্যন্ত আপনি পুলিশকে বলে বা সড়ক জনপথকে বলে অথবা কোনো ম্যাজিস্ট্রেট সাবদের বলে ওই স্থাপনা স্থায়ী হোক অস্থায়ী হোক এটা আপনারা তুলে দিতে পারবেন। ছাত্র প্রতিনিধি ভাইয়েরা, আপনাদের কাছে আমার এই আবেদন থাকবে, যেমন এইদিকে ঝিনাইদহ কুষ্টিয়া রোডে বাটই বাজারে হাটের দিন বিশেষ করে কি একটা অবস্থা হয় আপনারা দেখছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সড়ক পরিবহন আইনের 37 ধারাটা বলবৎ। যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদের যেই প্রশ্ন এ পর্যন্ত যা আছে আমি দেখছি। সাজেদুল হক শামীম, আমার মোটরসাইকেল আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই, আমি অনেক দিন থেকে মোটরসাইকেল চালাই, 2বার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম, ফেল করিয়েছে, এখন আমি মেন রোডে কিভাবে মোটরসাইকেল চালাবো? আপনার তো লাইসেন্স অবশ্যই করতে হবে, ফেল তো করাই দেয় না, আপনি ফেল করছেন, আপনি যদি চালাতে পারেন ভালো, আপনাকে কেন ফেল করাবে? আপনি জিগজাগ বা কোনো জায়গায় অবশ্যই ফেল করছেন। আর আমি জানি না আপনি জিনেদার কিনা, যদি আপনি জিনেদার হন আসেন, আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট করে দিতে। আর ভালোভাবে প্র্যাকটিস করেন, অবশ্যই পাস করবেন, কেন পাস করবেন না? তো যাই হোক, আপনার NR1 অর্থাৎ ন্যাশনাল রোড 1, জাতীয় মহাসড়ক 1, ঢাকা চিটাগং যে রোড, ওই রোডের বিষয়ে আপনার আবারও বলতেছি যে অবশ্যই আপনাদের কাছে স্বনির্বাণ অনুরোধ যে ডান লেনটা, ফার্স্ট লেনটা অবশ্যই আপনারা ফ্রি রাখুন। এবং আর একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যাত্রাবাড়ির থেকে যখন আপনি চিটাগাং রোডের দিকে যাবেন, যাত্রাবাড়ির পরে কাশপুর ব্রিজ পর্যন্ত এই সংখ্যাটা কম, বাট কাশপুর ব্রিজের পরে যে প্রচুর পরিমাণে আপনার ওই ভলকানাইজিংয়ের দোকান, অর্থাৎ টায়ার পাংচার হলে সেই টায়ার ঠিক করার দোকান প্রচুর পরিমাণে আমি দেখছি, আপনারা অবশ্যই দেখছেন। তো এই দোকান অবশ্যই মানুষের উপকারে লাগে, রাত্রে মানুষের টায়ার পাংচার হলে সে কোথায় যাবে, ওইখানে অবশ্যই দোকান দরকার আছে। কিন্তু হাইওয়ে অথরিটি এবং ওই স্থানীয় যেই অথরিটিগুলো আছে এবং ওই দোকান মালিক সমিতি, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি যেই গাড়িটার টায়ারটা ঠিক করবেন, ফ্ল্যাট টায়ার ঠিক করবেন, অবশ্যই আপনার পার্কিং, নিজস্ব পার্কিংয়ের জায়গা থাকতে হবে। আপনি হাইওয়ে সড়কের উপর গাড়িটা রেখে তার টায়ার খুলে তার টায়ার ঠিক করতে পারবেন না, এবং এইটা জ্যামের অন্যতম একটা কারণ। আমি চিটাগাং রোড NR1 ব্যবহারকারী সমস্ত স্টেক হোল্ডার, আইন প্রয়োগকারী সংস্থা
এবং সমস্ত স্থানীয় যে প্রশাসনগুলো আছে তাদের প্রতি এই আবেদনটা জানালাম যে অবশ্যই রাস্তার উপরে আপনার গাড়িটা রেখে যেন টায়ার ঠিক না করে, এবং এই জন্য অনেক জ্যাম হয়। আর একটা কারণ 14 গ্রাম বা কুমিল্লা অঞ্চলের যে হোটেল মোটেল অঞ্চলগুলো, অনেক গাড়ি দেখছি আমি, তারা উল্টা আসতেছে। কেন রে ভাই? চিটাগাং রোডে সুন্দর ইউলুপ করা আছে, আপনি ইউলুপে একটু ঘুরে যান। ওই হোটেলে আপনার যদি পিছনের হোটেলে যাওয়া লাগে উল্টা দিকের, আপনি কেন উল্টা যাবেন? আপনি ওই ইউলুপ হয়ে দরকার হলে আপনি 1 কিলো 2 কিলো ঘুরে আসেন, কিছু দূর পর পরই ইউলুপ আছে। আপনি কেন অন্য মানুষকে ডিস্টার্ব করবেন? উল্টা আসবেন কেন? বেআইনি কাজ করবেন না। ট্রাফিক আইন মেনে চলুন এবং ট্রাফিক সাইন মেনে চলুন, ওইখানে সমস্ত আইন এবং সাইনগুলো দেওয়া আছে। তবে আমি সব জায়গার সড়ক রোডস অ্যান্ড হাইওয়েজের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বিশেষ করে আমাদের ঝিনেদায় আমাদের যে ট্রাফিক সাইনগুলো রাস্তার পাশে দেওয়া আছে, খুবই খারাপ অবস্থা ট্রাফিক সাইনগুলোর। মানে কোনোটার হয়তো লাল বর্ডার নাই, কোনোটার নীল বর্ডার নাই, ফেড হয়ে গেছে, দেখা যায় না। আর একটা সমস্যা, ট্রাফিক সাইনগুলোর সামনে কোনো গাছ বা কোনো ডাল এসে পড়ছে এবং ওইগুলো দেখা যায় না। তো আপনার রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সটেন্সার বা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাহেব সবার সাথে আমার কথা হয়, আমি স্যারদেরকে বলছি ব্যক্তিগতভাবে, আবারও বলছি যে অন্তত এই বিষয়গুলো একটু খেয়াল করতে। তার কারণ আসলে ট্রাফিক সাইন না দেখতে পারলে তো দুর্ঘটনা ঘটবে। সামনে যে একটা স্পিড ব্রেকার আছে বা 40, সর্বোচ্চ গতিসীমা 40, সামনে একটা বাজার বা ব্যস্ততম স্থান আছে, এটা তো চালককে দেখতে হবে। সামনে একটা চৌরাস্তা আছে অথবা একটা সাইড শাখা রোড আছে, তো এগুলো তো আসলে দেখতে হবে। তো যাই হোক, আসলে যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই এরকম আমার লাইভে আপনারা সংযুক্ত হন, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং এই আপনাদের এই অংশগ্রহণই আমার জন্য অনুপ্রেরণা, এবং আপনাদের যে সাপোর্ট আমি পেয়ে থাকি, এটা আমি যার পর্যায়ে কৃতজ্ঞ আপনাদের কাছে। তো যাই হোক, এই বিষয়গুলো হোটেল মোটেল কর্তৃপক্ষ 14 গ্রাম বা কুমিল্লার এবং ভলকানাইজিংয়ের দোকানগুলো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক ভাইয়েরা, দোহাই আপনারা ফার্স্ট লেনটা ছেড়ে দেন। তো যাই হোক, এরপরেও যদি কারো কোনো কথা থাকে আর আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ কিছু কথা বলতে গেলে অবশ্যই কারো না কারো পক্ষে বা বিপক্ষে যায়, আমি বুঝি। তো কুমিল্লা থানা আপনার হ্যাঁ, মোহাম্মদ রবিউল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে ওই যে আমি চিটাগাং থেকে আসার সময় কয়েকটা বাজারের ওই যে কিছু জ্যামের, যেমন মিয়া বাজারের ওই যে কিছু পার্কিং করে আসছে, গাড়িটা তেরসা করে আসে, এরকম কিছু দৃশ্য দেখছিলাম। আর কুমিল্লা ঢাকা চিটাগাং রোডে কিছু কিছু জায়গায় অনেকটা মনে করেন যে 14 গ্রাম বাজারের ওইখানেই একটা সাইড এইখানে আছে, আর একটা সাইড কিন্তু একটু দূরে, মাঝখানে কোনো বাড়ি আছে বা বাগান আছে বা মাঠ আছে। তো অবশ্যই ওইখানে উল্টা কেউ যাবেন না, দোহাই কেউ উল্টা যাবেন না, উল্টা যেয়ে দুর্ঘটনা। আপনি আশরাফুল ইসলাম, আপনি যেমন আমার নাম বা আমার এখানে আপনি নাম বাদ দিলেন ভাই, আপনাদের প্রতি আসলে আমি একটা রিকোয়েস্ট করব, আমার সমস্ত ভিউয়ার্স বা আমার সাপোর্টার, আপনারা এইভাবে এখানে কোনো নাম্বার দিবেন না, আমার ইনবক্সে আপনি নাম্বার দিবেন। তার কারণ আপনি আশরাফুল ইসলাম, আপনি এই নাম্বারটা দিলেন, দেখা যাচ্ছে আমার নাম করে আপনার সাথে কেউ প্রতারণা করলো, সেই দায়িত্ব ভাই আমি নিব না। আমার একটা সরকারি নাম্বার আছে, আপনি ইচ্ছা করলেই আপনি আমার সরকারি নাম্বারটা পেতে পারেন, বা আমার ইনবক্সে আপনার নাম্বার দেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিব। সবসময় তো আমি অনেক সময় কাজের মধ্যে থাকি, ব্যস্ত থাকি, তো আমি অবশ্যই উত্তর দিব। যাই হোক, আপনি আমার এইভাবে নাম্বার কেউ দিবেন না দয়া করে। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, অনেক টাইম হলো, আসলে ব্যস্ততা, তারপরে মাগরিবের নামাজ পড়ে আমি লাইভে আসছি, আবার সামনে ঈশান নামাজের টাইমও পুরো হয়ে আসতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার একটাই দোয়া আপনাদের কাছ থেকে চাওয়া,
সেটা হচ্ছে যে আল্লাহ যেন আমার হালাল রিজিক, আমি হালাল রিজিক যেন আমার, যেভাবে আপনারা দোয়া করেন আমি হালাল রিজিক আল্লাহ যেন দেন, যেভাবে আল্লাহ দিয়ে থাকেন হালাল, এইভাবে যেন আমি চলতে পারি। আর ইমানের সহিত মৃত্যু, ইমানের সহিত যেন মৃত্যু হয়, এই দোয়া করবেন। আর সুস্থতা সব থেকে বড় আমানত, সুস্থ যেন থাকতে পারি, সুস্থ যেন থাকতে পারি, এই দোয়া করবেন। সোহাগ শেখ, যে কোনো প্রশ্ন অনেক ওয়েলকাম। সোহাগ শেখ, ওয়েলকাম টু মাই লাইফ। যে কোনো প্রশ্ন আমার ইনবক্সে করবেন, আমি চেষ্টা করব, হয়তো সাথে সাথে অনেক সময় দেখতে পারি না, অবশ্যই দেখব, অবশ্যই উত্তর দিব। আর অনেকে অনেক রকম কোশ্চেন করেন, অনেক কমেন্ট করেন, হয়তো আপনি স্বাভাবিকভাবে আপনার এলাকায় যে পুলিশ দেখেন, সেই পুলিশ দেখে হয়তো আপনার ধারণা, তো আমাকে যখন ওই রকম মন্তব্য কেউ করেন, স্বাভাবিকভাবে আমার মনটা তো খারাপ হয়। এবং অনেকেই দেখেন আপনাদের ওই মন্তব্যের উত্তর তারাই দিয়ে দেয়। তো আসলে মন্তব্য করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার সম্পর্কে জানেন, আপনি জেনেদা আসেন, শোনেন, বিচার বিবেচনা করেন, তারপরে মন্তব্য করেন। যাই হোক, ফয়সাল বিশ্বাস, ধন্যবাদ, ধন্যবাদ। মিজানুর রহমান, অনেক ধন্যবাদ। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, যেই দোয়া চাইলাম। আর আপনারা সবাই সুস্থ থাকেন এবং সবাইকে যেন আল্লাহ হালাল রুজি এবং ইমানের সহিত জীবনযাপনের তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।